আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম সেট অফ ফাংশনের দ্বিতীয় লেকচার নিয়ে। গত ক্লাসে সেট কি, সেটের কিছু প্রকারভেদ সম্পর্কে ধারণা দিয়েছি। তো আজকে আরো কিছু কনসেপ্ট নিয়ে চলে আসছি। তো শুরু করা যাক। তো প্রথম কনসেপ্ট হচ্ছে সসীম সেট, অসীম সেট। দেখো, তো সসীম সেট ও অসীম সেট তো আসলে দুইটা জিনিস কি দেখো। সসীম সেট, তো সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। ঠিক আছে? তো কি, যে সেটের যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। মানে তোমার একটা লিমিট দেওয়া থাকবে যে এত থেকে এত পর্যন্ত, সেটা হচ্ছে সসীম সেট। তো ধরো উদাহরণ যদি দেখো, ধরো তোমাকে বলে দিল একটা উদাহরণ, এ ইকুয়াল টু, তোমাকে বলে দিল 1 থেকে 10। ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এটা একটা সসীম সেট, মানে কি এর সর্বোচ্চ সর্বোচ্চ উপাদান হচ্ছে 10, সর্বনিম্ন হচ্ছে 1। অথবা একটা রেঞ্জের ভিতরে দেওয়া থাকলো, ধরো তোমাকে বলে দিল যে 5 থেকে বড় এবং কি 10 থেকে ছোট। তো কি কি আছে? 5 থেকে বড় কি কি আছে? 6, 7, 8, 9 এবং 10 থেকে কি ছোট। তার মানে এটা কি একটা সসীম সেট। ঠিক আছে? এখন অসীম সেট। অসীম সেটটা হচ্ছে যার কোনো শেষ নেই। ঠিক আছে? যাকে গণনা করে শেষ করা যাবে না, সেটা হচ্ছে অসীম সেট। তো সংখ্যাটা কি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। মানে যার কোনো শেষ নেই, মানে চলতেই থাকবে। ধরো বলে দিল তোমাকে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট তোমাকে এটা বলে দিল। তো কি কি আছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট? কি কি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং এভাবে কি চলতেই থাকবে, মানে এর কোনো কি শেষ নাই। ঠিক আছে? অথবা বলে দিল বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে? তো বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট কি কি আছে? তো বিজোড় সংখ্যাগুলো আছে 1, 3, 5, 7, 9, 11, 13 এবং এগুলো কি চলতেই থাকবে। তো যার কোনো কি শেষ নাই, সেটা হচ্ছে কি অসীম সেট। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন একটা প্রশ্ন দেখো, উদাহরণ 4-এ বলা আছে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি কি অসীম সেট। ঠিক আছে? এটা বলা আছে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 5 স্টার দিয়ে দেবো। তো এটা কি প্রমাণ করতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। তো আমরা ধরে নেই, প্রথমে আমরা ধরে নেই যে স্বাভাবিক সংখ্যার সেট একটা সসীম সেট, আর আমরা ধরে নিলাম। তো কি, মনে করি মনে করি
স্বাভাবিক সংখ্যার সেট, আমরা নাম দিলাম n, স্বাভাবিক সংখ্যার সেট n যা একটি সসীম সেট। আমরা ধরে নিলাম এটা স্বাভাবিক সংখ্যার সেট n হচ্ছে একটা সসীম সেট। তো যেহেতু এটা একটা সসীম সেট, তার মানে অবশ্যই এর কি একটা সর্বোচ্চ উপাদান থাকবে। তো সর্বোচ্চ উপাদান দেখো, সুতরাং n সেটের একটি সর্বোচ্চ উপাদান ধরি আমরা কে ঠিক আছে, n সেটের একটি সর্বোচ্চ উপাদান কে হবে যা একটি স্বাভাবিক সংখ্যা। তো সসীম সেট যেহেতু আমরা ধরে নিয়েছি সসীম সেট, তার মানে এর অবশ্যই একটা সর্বোচ্চ উপাদান আছে। তো আমরা ধরে নিলাম সর্বোচ্চ উপাদানটা কে। আর যেহেতু এটা একটা স্বাভাবিক সংখ্যা, তার মানে কি কেটা কি হবে, একটা স্বাভাবিক সংখ্যাই হবে। তো সুতরাং কি কে বিলংস টু n, ঠিক আছে। তো আমরা আরেকটা কথা জানি, স্বাভাবিক সংখ্যার শর্তানুসারে, স্বাভাবিক সংখ্যার শর্তানুসারে কে প্লাস ওয়ান একটি কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার শর্তানুসারে কে প্লাস ওয়ান একটা স্বাভাবিক সংখ্যা। তো ধরো ধরো তোমার সর্বোচ্চ সংখ্যা 100, ঠিক আছে, এটা একটা স্বাভাবিক সংখ্যা। তো এর এক বেশি মানে 100 প্লাস ওয়ান ইকুয়াল টু কত, 101। তার মানে এটাও তো একটা কি স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ে। তার মানে এখানে স্বাভাবিক সংখ্যার শর্তানুসারে কে প্লাস ওয়ান কি একটি স্বাভাবিক সংখ্যা। তবে এটা কি কে থেকে বড় হবে, তবে তা কে থেকে বড়। তা আমরা এখানেও লিখতে পারি না, সুতরাং কে প্লাস ওয়ান বিলংস টু এন আমরা এখানেও লিখতে পারি। কিন্তু আমরা আমরা তো এটা ধরে নিলাম একটা স্বাভাবিক মানে সসীম সেট, এবং এর সর্বোচ্চ উপাদান কে। আবার এখানে দেখা গেছে যে কে প্লাস ওয়ানও একটা কি স্বাভাবিক সংখ্যা। তার মানে কেও কি সর্বোচ্চ উপাদান কেটাও স্বাভাবিক সংখ্যা, আবার কে প্লাস ওয়ান যে কে অপেক্ষা বড় এটাও স্বাভাবিক সংখ্যা। তার মানে একইভাবে তো আরো আছে, তার মানে একইভাবে কে প্লাস ওয়ান, তারপর কে প্লাস টু, কে প্লাস থ্রি, এভাবে চলতেই থাকবে। এই সবগুলোই কি এক একটা কি স্বাভাবিক সংখ্যা হবে। তার মানে কি এটা সসীম সেটের মধ্যে পড়ে না। যেহেতু আমরা সসীম সেটের সর্বোচ্চ সংখ্যা কে ধরে নিলাম, এখন দেখা গেছে যে কে অপেক্ষা বড় সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়তে, তার মানে কি এটা অবশ্যই সসীম হবে না। লিখবো কি, সুতরাং সেট n হলো একটি অসীম সেট। তো আশা করি বুঝতে পারছো একটা, ঠিক আছে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা আশা করে। আচ্ছা, পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তী কনসেপ্টটা দেখো, ফাঁকা সেট। তো ফাঁকা সেট জিনিসটা আসলে কি, বা এমটি সেট। তো ফাঁকা এখান থেকে বোঝা যাইতেছে যে কিছুই নাই, ঠিক আছে। তো যে সেটের কোনো উপাদানই নাই সেটা হচ্ছে কি ফাঁকা সেট। দেখি, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে, ঠিক আছে। যার কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। এখন কথা হচ্ছে যদি প্রশ্নে আসে ফাঁকা সেট মানে ধরো সেটের মধ্যে তুমি লিখবা, লিখবা এখানে 1 2 3 4, এখন তোমার ফাঁকা সেটও লিখতে হবে। এমনকি তুমি বাংলাতে লিখবা যে ফাঁকা সেট
এটা তো একটা চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। তো এটা কি? তো আমরা লিখবো ফাঁকা সেটকে ওরি চিহ্ন দিয়ে, ঠিক আছে? এই চিহ্নটার নাম হচ্ছে ওরি, ঠিক আছে? একটু জিরো জিরো লিখবা এবং একটু কেটে দিবা, ঠিক আছে? তো ওরি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো ফাঁকা সেটকে কি ওরি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো আশা করি বুঝতে পারছো। তো এরপর হচ্ছে ব্যঞ্চিত্র, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ব্যঞ্চিত্র। তো দেখতে পারতেছো নাম অনুসারে এটা একটা চিত্র মতো হবে, মানে জাস্ট চিত্র, এটার নাম দেওয়া হয়েছে ব্যঞ্চিত্র। তো এর বিভিন্ন আকার থাকতে পারে। কি কি আকার? আকার থাকতে পারে তোমার আয়ত, আয়ত, পরে বৃত্ত, ত্রিভুজ, এগুলো থাকতে পারে, ঠিক আছে? আয়ত, বৃত্ত, ত্রিভুজ, এসব আকার দিয়েই বলা হয়। এবং এই যে ব্যঞ্চিত্র, যে বিজ্ঞানী বলে গেছেন তার নাম অনুসারে কিন্তু ব্যঞ্চিত্র নাম দেওয়া হয়েছে। তো নাম কার? বিজ্ঞানী জন ভ্যানের নাম অনুসারে চিত্রগুলো ব্যঞ্চিত্র নামে পরিচিত, ঠিক আছে? তো ব্যঞ্চিত্র বোঝা গেছে। এরপর পরের কনসেপ্ট উপসেট, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস উপসেট। পৃষ্ঠা দিয়ে দেও উপসেট। তো উপসেট আসলে কি, ঠিক আছে? তো উদাহরণের মাধ্যমে একটা দেখাই দিই। ধরো তোমার কাছে একটা সেট আছে, ধরো এ ইকুয়াল টু এ বি, একটা সেট আছে। তো এর উপসেট গুলি কি কি হবে? এর উপসেট মানে প্রত্যেকটা উপাদান এর একটা উপসেট হবে, ঠিক আছে? প্রত্যেকটা উপাদানই কি হবে? এর একটা উপসেট হবে। ধরো এই যে এ, এ কি এর একটা উপসেট, আবার বি ও উপসেট, আবার এ বি পুরাটাই একটা উপসেট, ঠিক আছে? এ বি পুরাটা একটা উপসেট, আবার কিছু নাই, কিছু নাই মানে কি? ফাঁকা সেট। ফাঁকা সেটও কি এর একটা উপসেট, ঠিক আছে? তার মানে পুরাটাই কি এ এর উপসেট, ঠিক আছে? পুরাটাই হচ্ছে এর উপসেট। এখন ধরো তোমার কাছে আছে, ধরো বি আছে 1 2 3 এরকম আছে। তোমাকে বলছে বি এর উপসেট নির্ণয় করো, বি এর উপসেট নির্ণয় করো। তো কি দিবা? যে প্রত্যেকটা উপাদান দিয়েই নিজস্ব সেট গঠন করবা, ঠিক আছে? প্রত্যেকটা উপসেট মানে প্রত্যেকটা উপাদান আর কি। যেমন ওয়ান, ওয়ান নিজে একটা বি এর উপসেট, আবার টু ও কি উপসেট, আবার থ্রি, পরে আবার আবার তো দুইটা করে, প্রথমে তো একটা করে দিলাম, এখন কি দুইটা করে দিব, ওয়ান টু, ঠিক আছে? ওয়ান টু, তারপর আছে ওয়ান থ্রি, ওয়ান থ্রি, এরপর দেখো ওয়ান টু শেষ, ওয়ান থ্রি শেষ, টু থ্রি, টু থ্রি, এবং পুরাটা একটা ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, এবং কিছু নাই মানে ফাঁকা সেটও, ঠিক আছে? ফাঁকা সেটও কি এর একটা উপসেট, মানে পুরাটাই কি বি এর উপসেট। আশা করি বুঝতে পারছো। যেমন যদি আমি সংজ্ঞা দেই, সংজ্ঞা যদি দেই যে কোনো সেট থেকে, কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। সংজ্ঞা কি? কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। যেমন ধরো এই যে বি একটা সেট ছিল,
এই সেট থেকে আমি কয়টা সেট গঠন করছি? অনেকটি সেট। তো প্রত্যেকটা সেটে কি, প্রত্যেকটি সেটকে ওই সেটের কি উপসেট বলা হয়। যেমন কি ওয়ান, এই সেটটা কি বি সেটের উপসেট, টু ও উপসেট, থ্রি ও উপসেট, এরকম প্রত্যেকটাই। এবং ফাঁকা সেটও কি উপসেট। যেমন দেখো তো ফাঁকা সেট প্রত্যেকটার মধ্যেই আছে, তার মানে এটা একটা কমন উপসেট, আমরা বলতে পারি না। সুতরাং ফাঁকা সেট কি, যে কোনো সেটের উপসেট। ফাঁকা সেটকে বলা হয় যে কোনো সেটের উপসেট। ফাঁকা সেটকে যে কোনো সেটের উপসেট বলা হয়। আচ্ছা, এখানে যদি আমি আরেকটা জিনিস লক্ষ্য করি, উপাদান সংখ্যা আসলে কয়টা? দেখো এখানে দুইটা সংখ্যা, আমি পাইছি কয়টা? চারটা। এখানে আবার আছে তিনটা, পাইছি কয়টা? 1 2 3 4 5 6 7 8টা পাইছি। তো এখানে একটা ফরম্যাট আছে, ঠিক আছে? ফরম্যাটটা কি দেখো, ফরম্যাটটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? মানে কোনো সেট থেকে উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। যেমন ধরো যে বি এ কি ছিল? 1 2 3। উপাদান কয়টা এখানে? তিনটা উপাদান না? 2 টু দি পাওয়ার n এ, n এর জায়গায় শুধু বসায় দিবাম 3। কত আসতেছে? 8। এরকম এতে দেখো এ আর বি ছিল দুইটা উপাদান, তার মানে 2 টু দি পাওয়ার n এর মধ্যে জাস্ট বসায় দিব 2 টু দি পাওয়ার 2। কত আসে? 4টা। তার মানে এই 8টা সংখ্যা হবে আমার উপসেট সংখ্যা, ঠিক আছে? এবং n যেমন 4টা, এরকম সংখ্যা কিন্তু নির্ণয় করা যায়। কিন্তু যদি এমসিকিউ বলা থাকে যে বি একটা সেট দেওয়া আছে, ঠিক আছে? বি একটা সেট ধরো 1 2 3 4 5, এর উপসেট সংখ্যা কয়টা হবে যদি বলে দেয়, কিভাবে করবা? 2 টু দি পাওয়ার n এর মধ্যে জয়টা উপাদান আছে কয়টা? একটা 5টা উপাদান আছে, বসায় দিবা, দিয়ে আনসার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো উপসেটে কিন্তু নিজস্ব চিহ্ন আছে। তো উপসেটের চিহ্ন কি? উপসেটের চিহ্ন হচ্ছে এটা, ঠিক আছে? উপসেটের চিহ্ন হচ্ছে এটা। তো এখন যদি তোমাকে বলে দেওয়া হয় যে পি ইকুয়াল টু 1 2 3 এবং কিউ ইকুয়াল টু কি 2 3, আর ইকুয়াল টু 1 3। এখন যদি তোমাকে বলে যে কিউ এবং আর কি পি এর উপসেট কি না, যদি বলে দেয়, তো অবশ্যই কি বলবা? হ্যাঁ, যে কিউ এবং আর পি এর উপসেট। দেখো পি তে আমার উপাদান 2 3 আছে, কিউ উপাদান 2 3, তার মানে কি কিউ পি এর উপসেট। তো কিভাবে লিখবা? কিউ উপসেট চিহ্ন দিবা এবং পি দিবা। আরও কি 1 3, পি এর মধ্যে 1 3 আছে, তার মানে কি আরও কি পি এর উপসেট, মানে আর উপসেট চিহ্ন পি। এবং পি নিজেও কিন্তু পি এর উপসেট, পি নিজেও কি পি এর উপসেট, তার মানে পি নিজেও তার উপসেটই হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। এরপর চলে যাই পরের কনসেপ্টে। এখন দেখো প্রকৃত উপসেট, এটা আরো বেশি সহজ। আমরা তো উপসেট পড়ছি, উপসেট থেকে শুধু এই যে দেখো এই যে উপসেটের মধ্যে এ বি, এ বি কি একটা সেট ছিল না? প্রকৃত উপসেটের মধ্যে শুধু নিজেরটা বাদ দিয়ে বাকি সব কিছুই হবে, ঠিক আছে? নিজেরটা শুধু বাদ যাবে। যেমন ধরো যদি এটাকে বলা হয় যে এটার প্রকৃত উপসেট কোনটা, শুধু এই যে নিজেরটা বাদ, আর বাকি সবটাই, মানে এ বি এবং ফাঁকা সেট থাকবে, এ বি থাকবে না। এবং বি এর মধ্যে কি নিজেরটা বাদ যাবে, মানে 1 2 3 বাদ যাবে, আর বাকি সবটাই থাকবে। তার মানে 1 2 3 বাদ দিয়ে বাকি সবগুলোই থাকবে। তার মানে এটা কি একটা প্রকৃত উপসেট। তো এটা সংজ্ঞা হিসেবে যদি আমরা দেখতে পারি, যদি আমরা সংজ্ঞা দেখি যে কোনো
সেট থেকে গঠিত উপসেটের মধ্যে কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। তো কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। তোমরা ধরো একটা সেট 1 2 3। তো যদি আমরা বলি যে এ এর উপসেট কি হবে? 1 নিজে একটা, 2, তারপর 3, তারপর হবে 1 2, তারপর হবে 1 3, তারপর 2 3, এরপর হবে 1 2 3, এরপর হবে ফাঁকা সেট। ঠিক আছে, এটা একটা উপসেট। মানে প্রকৃত উপসেট কি হবে? যেগুলো কম আছে, ঠিক আছে, নিজের মানে যে মেইন সেটের উপাদান থেকে যেগুলো কম আছে সেগুলো হবে, মানে কি নিজেরটাই বাদ যাবে শুধু, আর কিছুই না। মানে 1 2 3 বাদে বাকি সবটাই হবে। তো আমরা কি লিখতে পারি এর প্রকৃত উপসেট? প্রকৃত উপসেট 1 হবে, এটা হবে, তারপর এটাও হবে 2 3 হবে, তারপর 1 2, তারপর 1 3, এরপর 2 3। শুধু এটা হবে না, 1 2 3 হবে না, ফাঁকা সেট থাকবে, শুধু এটা হবে না। এটা কি এর প্রকৃত উপসেট? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ধরো যদি তোমাকে দুইটা সেট বলে দেওয়া থাকে এরকম, যে a ইকুয়াল টু 3 4 5 6, দুইটা সেট বলে দেওয়া আছে, এবং b ইকুয়াল টু 3 এবং 5, এই দুইটা সেট তোমার কাছে বলে দেওয়া আছে। তো দেখো দুইটা সেট তোমাকে বলে দেওয়া আছে। এখন এখানে একটু যদি আমরা লক্ষ্য করি, বি সেটের সকল উপাদান কি এ সেটের মধ্যে বিদ্যমান? দেখো 3 5 3 5 আছে, এবং কি বি সেটের উপাদান সংখ্যা এ সেট অপেক্ষা কম। আমরা এটা বলতে পারি না যে সুতরাং বি কি এর একটি প্রকৃত উপসেট, একটি প্রকৃত উপসেট, এটা তো আমরা বলতেই পারি। ঠিক আছে, তো এটার কিন্তু একটা আলাদা চিহ্ন আছে, প্রকৃত উপসেট নির্ণয়ের একটা আলাদা চিহ্ন, সেটা হচ্ছে বি প্রকৃত উপসেট চিহ্ন এ। যেমন উপসেটের মধ্যে এই যে চিহ্ন দুটা দেখো, চিহ্ন উপসেটের চিহ্ন কি ছিল? এরকম ছিল না? আর প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে শুধু নিচে টানটা থাকবে না। ঠিক আছে, তো প্রকৃত উপসেটের চিহ্ন এ। এখন একটা জিনিস যদি দেখো, এই যে ফাঁকা সেট কি প্রকৃত উপসেটের মধ্যেও কিন্তু রয়েছে। তার মানে কি ফাঁকা সেটটা কি সকল প্রকৃত উপসেটের মধ্যেই থাকবে, এগুলো যে কোনো সেটেরই হোক। ঠিক আছে, তার মানে বলতে পারি না ফাঁকা সেট
বা ওরই যে কোনো সেটের, ঠিক আছে, যে কোনো সেটের উপসেট বা প্রকৃত উপসেট উভয়ের মধ্যেই বিদ্যমান। ফাঁকা সেট কি, যে কোনো সেটের উপসেট হোক আর প্রকৃত উপসেটই হোক, সবগুলোর মধ্যেই বিদ্যমান, ঠিক আছে, ফাঁকা সেট। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আমরা একটা ম্যাথ দেখাই। দেখো উদাহরণ 5, পি একটা সেট যার উপাদান সংখ্যা XYZ, এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। তার মানে আমার উপসেট এবং প্রকৃত উপসেট দুইটাই লিখতে হবে। তো কি লিখবো? প্রথমে দেওয়া আছে p ইকুয়াল টু XYZ। আচ্ছা, আজান পড়তেছে, দেখো পি এর উপাদান সংখ্যা হচ্ছে XYZ, পি একটা সেট, এর উপসেটগুলো লিখো এবং এর প্রকৃত সেটও বাছাই করো। তো লিখলাম, দেওয়া আছে পি ইকুয়াল টু XYZ। এখন আমার উপসেটগুলো লিখতে হবে। তো কি লিখবো? পি এর উপসেট সমূহ, পি এর উপসেট সমূহ কি কি হবে? এই XYZ। তো প্রথমে এক্স একটা, ওয়াই, প্রথমে আলাদা আলাদা সবগুলো হবে, এরপর দুইটা করে এক্স ওয়াই, তারপর হবে এক্স জেড, তারপর ওয়াই জেড, এবং প্রত্যেকটা একটা এক্স ওয়াই জেড, এবং সবার লাস্টে ফাঁকা সেট। তো এগুলো কি পি এর উপসেট সমূহ। এখন আরেকটা কি প্রকৃত উপসেটটা চাইছে। তো পি এর প্রকৃত উপসেট সমূহ, পি এর প্রকৃত উপসেট সমূহ কি কি? এক্স, তারপর ওয়াই, তারপর জেড, তারপর এক্স ওয়াই, এক্স জেড, তারপর ওয়াই জেড, এবং ফাঁকা সেট। এক্স ওয়াই জেড কিন্তু হবে না, ঠিক আছে। এগুলো কি, একটা হচ্ছে পি এর উপসেট সমূহ, একটা কি প্রকৃত উপসেট সমূহ। তো আশা করি ম্যাথ এখানে কিন্তু শেষ। এরপর আমরা একটা লাইন লিখতে পারি যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে, ঠিক আছে, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে এর উপসেট কি হবে? উপসেটের সংখ্যা হবে 2n, এবং প্রকৃত, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে এর উপসেট সংখ্যা হবে 2n, এবং প্রকৃত উপসেটের সংখ্যা কত? মানে একটা কম হবে, 2n মাইনাস 1, একটা কম হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। পরের কনসেপ্টে চলে যাক। পরের কনসেপ্ট হচ্ছে সেটের সমতা। এটা খুবই সহজ। এটা হচ্ছে উপাদান সংখ্যা এক হলেই হবে, ঠিক আছে। উপাদান সংখ্যা একই হতে হবে, মানে তোমার কাছে অনেক যতগুলোই সেট দেওয়া থাকুক না কেন, তার উপাদান সংখ্যাগুলো একই থাকলে সেটা কি হবে? সেটের সমতায় হবে, ঠিক আছে। যেমন ধরো তোমার কাছে আছে, একটা আছে যে a ইকুয়াল টু 357, এবং আরেকটা তোমার কাছে আছে b ইকুয়াল টু 5337, ঠিক আছে।
এরকম দুইটা সেট আছে। তো দেখো তো উপাদান সংখ্যা এক না, এটার মধ্যেও 3 5 7 উপাদান, আর এটার মধ্যেও কি 5 3 7, এখানে কিন্তু দুইটা ট্রি আছে, ঠিক আছে, বাট উপাদান কিন্তু সেম 3 5 7ই, এখানেও 3 5 7। তার মানে কি এই দুইটা কি সেটের সমতা। এখন যদি আরেকটা যদি থাকে যে সি ইকুয়াল টু 7 7 3 5 5, এরকম এরকম যদি থাকে, তো এটাও কিন্তু কি সেটেরই সমতা হবে, ওই দুটারই সমানই হবে। দেখো এখানেও কিন্তু উপাদান সংখ্যা সেম 3 5 আর 7ই আছে, আর কিন্তু উপাদান নাই। তার মানে কি উপাদান সংখ্যা যদি একই থাকে তাহলে কি সেটা সেটের সমতা হবে, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি অর্থাৎ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কি সি, ঠিক আছে, আমরা এটা লিখতে পারি। এটা হচ্ছে সেটের সমতা। এখন আরেকটা হচ্ছে সেটের অন্তর। সেটের অন্তর, ঠিক আছে, সেটের অন্তর মানে একটা সেট থেকে আরেকটা সেট বাদ দিতে হবে। কি একটি সেটের উপাদান থেকে অন্য সেটের উপাদান বাদ যাবে, শুধু উপাদান বাদ যাবে, ঠিক আছে। এখন ধরো তোমার কাছে আছে একটা সেট আছে 1 2 3 4 5, এবং বি একটা সেট আছে, এবং বি সেট আছে তোমার কাছে 3 এবং 5। এখন যদি আমি এটার সেটের অন্তর করি, মানে যদি আমরা এরকম করি এ বাদ বি বা এ মাইনাস বি, ঠিক আছে, এটাকে সেটের অন্তর এভাবে লেখা হয়, ঠিক আছে, এইভাবে লেখা হয় আর পড়া হয়, এবং পড়া হয় কিন্তু এ বাদ বি এভাবে, ঠিক আছে। বলবা যে এ বাদ বি, আর লেখা হয় এরকম ভাবে, আর পড়া হয় এ বাদ বি। তো যদি আমরা এটা যদি সেটের অন্তর করি, মানে এ বাদ বি যদি করি, তো কি আসবে, জাস্ট বলি উপাদানটা বাদ দিয়ে হবে, কোনটা আমরা বাদ দিতেছি, কোনটা বি বাদ দিতেছি, মানে এ থেকে বিটা আমরা বাদ দিতেছি, ঠিক আছে। তার মানে এ থেকে বি এর উপাদানগুলো আমরা বাদ দিব, এবং যেটা থাকবে সেটাই, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখবাম এর উপাদানটা লিখবাম 1 2 3 4 5, এবং আমরা কোনটা বাদ দিতেছি, বি বাদ দিতেছি, তার মানে বি লিখলাম 3 5। এখন শুধু 3 এবং 5 বাদ যাবে, আর যদি এখানে যদি ধরো এমন একটা সংখ্যা আছে যেটা এখানে নাই, তবুও সমস্যা নেই, শুধু যেগুলো সংখ্যা আছে সেগুলো বাদ যাবে। যেমন ধরো 3 5 আছে, তো 3 5 আমরা বাদ দিব, এবং এ সেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলোই হবে। যেমন ধরো 1 2 এবং 3 তো বাদ, 4 5 তো বাদ, তার মানে শুধু থাকবে কি 1 2 4, ঠিক আছে, যেটা হবে এটাই সেটের অন্তর। মানে শুধু আমি যে সেট থেকে বাদ দিব, সেই সেটের যেগুলো থাকবে উপাদানগুলো, সেগুলোই অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। এখন একটা উদাহরণ দেওয়া যাক। এটা হচ্ছে আজকের লাস্ট ম্যাথ। দেখো কি বলছে, p ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক সমূহ, এবং p ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 3 এর গুণিতক, এবং এক্স কি 12 এর ছোট এবং সমান, এত হলে p বাদ কেউ নির্ণয় করো। তো আমার এটা কি তালিকা পদ্ধতিতে আগে নিতে হবে। তো কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে p ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক সমূহ, এটা দেওয়া আছে। প্রথমে এটাকে আমার তালিকা পদ্ধতি নিতে হবে। এখন 12 এর গুণনীয়ক সমূহ কি কি, 12 এর গুণনীয়ক সমূহ 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 6 এবং 12 নিচে, এটা কি 12 এর গুণনীয়ক সমূহ, ঠিক আছে। এরপর কিউ কিউ এর ক্ষেত্রে দেখো এক্স সাজ দ্যাট এক্স 3 এর গুণিতক, এবং এর একটা রেঞ্জ দেওয়া আছে, যেটা হচ্ছে কি এক্স কি 12 এর ছোট এবং সমান হবে, ঠিক আছে, রেঞ্জ দেওয়া আছে। তো 3 এর গুণিতক এবং কি 12 এর ছোট এবং সমান, তাহলে কি হবে, সুতরাং কিউ ইকুয়াল টু
তো কি হবে এটার গুণিতক? 3 এর গুণিতক এবং 12 পর্যন্ত হবে। তো কি কি আছে? 3 নিচে, তারপরে 6 আছে, তারপর 9, 12, ঠিক আছে? এটা কি 3 এর 3 এর গুণিতক 12 পর্যন্ত। তো আমরা পি কিউ পাইছি, ঠিক আছে? তালিকা পদ্ধতিতে আমরা পি কিউ পাইছি। এখন কি করতে হবে? পি বাদ কিউ করতে হবে, ঠিক আছে? তো পি বাদ কিউ লিখলাম, পি বাদ কিউ মানে পি থেকে কিউটাকে আমার বাদ দিতে হবে। পি এর উপাদান থেকে কিউ এর উপাদানগুলো বাদ। তো লিখবো পি এর উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12, এবং কিউ এর উপাদান হচ্ছে 3, 6, 9 এবং 12। তো কিউ এর যত উপাদান আছে, মানে কিউ এর যত যে যে উপাদানগুলো পি এর মধ্যে বিদ্যমান সেগুলো বাদ চলে যাবে। তো কি কি উপাদান দেখো, 3 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে। এখানেও কি 3, 6, 12, 9 কিন্তু নাই, ঠিক আছে? 9 কিন্তু আমার কি পি এ নাই, তার মানে এটা এমনিতেই বাদ, আগে থেকেই বাদ, ঠিক আছে? তো পি আমার কিন্তু পি এর উপাদানগুলো থাকবে সবার লাস্টে। কিউ এর যদি কোনো উপাদান বাদ না যায় পি থেকে, সেটা কিন্তু আমার থাকবে না, সেটা আগে থেকে বাদ চলে যাবে। যেমন 9, এখানে কিউ এর মধ্যে 9 আছে, পি এর মধ্যে নাই, যার কারণে সেটা আগে থেকে বাদ, এবং বাকিগুলো কি বাদ চলে যাবে, ঠিক আছে? মানে বলতে গেলে কিউ এর সকল উপাদানে পি থেকে বাদ চলে যাবে। এখন দেখো কি কি থাকবে। 1 থাকবে, 2 থাকবে, 3 বাদ, 4 থাকবে, 6 থাকবে, 12 বাদ, ঠিক আছে? তো এগুলো আমার থাকতেছে 1, 2, ও সরি 6 তো বাদ চলে যাবে, মানে 6 আমার থাকবে না, এটা থাকবে না। 1, 2 এবং 4 থাকতেছে। যেমন আমরা কি লিখতে পারি? সুতরাং নির্ণেয় সেট, 1, 2 এবং কি 4, এটাই কি আমার আনসার, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসে আরো অনেকগুলো কনসেপ্ট নিয়ে আসবো, এবং আস্তে আস্তে এই অধ্যায়টাও শেষ করে দেব। তো পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যেন সকল ক্লাস মানে সকল কিছুই যেহেতু তোমাদেরকে দিয়ে দিতে পারি ফ্রিতে। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, পড়াশোনা করো, যেন একটা ভালো একটা রেজাল্ট আনতে পারো। তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম, ধন্যবাদ।